আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি মাইলস্টোনের পেজে। আজকের এই স্পেশাল লাইভ অনুষ্ঠানে। আজকের এই লাইভটি ভেরি স্পেশাল, লং অ্যাওয়েটেড লাইভ সেশন বলা যায়। আজকের এই লাইভে আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলবো। স্পেশালি ইটস অল অ্যাবাউট ইউর পিএইচডি। সো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বন্ধুবর ডক্টর মেহেদী হাসান, যিনি এমএসসি করেছেন, এমএসসি এবং পিএইচডি করেছেন ইংল্যান্ড থেকে। অ্যান্ড স্পেশালি ওনার পিএইচডিটা ছিল ফুল ফান্ডেড স্কলারশিপ। তো আমরা ওনার গল্পটা শুনবো, উনি কিভাবে এদেশে আসলেন, কিভাবে ওনার এমএসসিটা উইথ ডিস্টিংশন উনি কমপ্লিট করেছেন, প্লাস উনি ওনার ফুল পিএইচডি ফান্ডিংটা কিভাবে সিকিউর করেছেন এবং কিভাবে উনি মেইন স্ট্রিম জব মার্কেটে কম্পিট করে ওয়ার্ল্ড লিডিং একটা কোম্পানিতে উনি জব করতেছেন। এই গল্পটা আমরা শুনবো। পাশাপাশি আপনারা যারা পিএইচডি এইমিং স্টুডেন্ট আছেন, যারা প্ল্যান করতেছেন যে পিএইচডি করব কিন্তু বুঝতেছেন না কিভাবে পিএইচডি অ্যাপ্লিকেশন করব, কিভাবে পিএইচডির সুপারভাইজারের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির সুপারভাইজারের সাথে কিভাবে কমিউনিকেশন করব, তারপর কিভাবে একটা এক্সেলেন্ট প্রপোজাল লিখবো, কিভাবে একটা আউটস্ট্যান্ডিং সিভি লিখবো। সো অল অ্যাবাউট পিএইচডি। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস দ্যাট ইউ মে নট নো। এই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আজকে আপনাদেরকে ব্রিফ একটা লাইভ অনুষ্ঠান আমরা উপহার দিব, যার মাধ্যমে আপনারা ফুল পিএইচডি জার্নিটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো। তার আগেই আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা কাইন্ডলি যারাই দেখছেন আমাদের এই অনুষ্ঠান, যারা পরবর্তীতে জয়েন করবেন সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি স্টাডি মাইলস্টোনের পক্ষ থেকে। কাইন্ডলি আপনারা যদি বেশি ভালো হবে যদি আপনারা লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দেন উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সো দ্যাট তারাও এখান থেকে উপকৃত হইল। তারপরে আমাদের গেস্টের সাথে পরিচিত হওয়ার আগে আমি আরেকটু বলে নেই। আপনারা জানেন যে স্টাডি মাইলস্টোন, we have started our journey since 2020, and by the time more than 300 students we already onboarded. I mean, we've been supported them through Study Milestone outstanding quality service. সো এই প্ল্যাটফর্মে আমরা কাজ করার সুবাদে যতটুকু আপনাদের সাথে ক্লোজলি মেশার সুযোগ হইছে, অন্যথায় হয়তোবা হইতো না। যার মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলে থাকে যে, "ভাইয়া আমরা তো ব্যাচেলর করলাম, মাস্টার্স করলাম। এখন পিএইচডি নিয়ে আপনাদের তো কোনো ইয়ে নাই, কোনো আ ফর্মুলা নাই, কোনো গাইডলাইন নাই। কেন নাই? বা কি আসলে বিষয়?" তো সেই ভাবনা থেকে আমাদের এই নিউ নিউ আইডিয়া। তো আমরা চিন্তা করলাম যে না, আমরা ওয়ান স্টপ সলিউশন হইতে হবে। আমাদের স্টুডেন্টরা যারা বিশ্বাস করে আমাদের কাছে আসে, যারা আমাদের মাধ্যমে সার্ভিস নিয়ে অলরেডি বিশ্বের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, ক্যারিয়ার ডেভেলপ করছে। সো তাদের মধ্য থেকে যারা পিএইচডি করবে, তারা কেন আমাদের সার্ভিসটা পাবে না? তো তাদেরকে উদ্দেশ্য করে আরো বাকি যারা আছে পিএইচডি এইমিং স্টুডেন্ট, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে আমাদের এই পদযাত্রা। আশা করি আপনাদের আমরা প্ল্যান মোতাবেক হেল্প করতে পারবো। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি আরেকটা অ্যামেজিং ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা এই লাইভ সেশনের পরে আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসার থাকবে। আপনাদের যদি কোনো পিএইচডি রিলেটেড কোয়েশ্চেন থাকে, অফ কোর্স ফিল ফ্রি টু লিভ ইন দ্য কমেন্ট সেকশন, and we will contact you back if you are really interested. And also we are planning to start PhD mentoring course, something like this. So yes, also we can give you the full PhD journey mentorship from beginning till the end. So yes, however you like, you can contact us and we will support you, inshallah. So without further delay, I would like to introduce our honorable guest, Dr. Mehdi Hassan, who is with us. Assalamu alaikum, Mehdi bhai. Mehdi bhai, can you hear me now? Walaikum assalam warahmatullahi wabarakatuh. Jazakallah khair. Many thanks to Study Milestone to আমাকে ইনভাইট করার জন্য, যেখানে আমাদের নিজেদের জীবনের গল্প শেয়ার করার মাধ্যমে আমরা শত হাজার যারা স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতে পিএইচডি করবে এবং তাদের পিএইচডির পরে যে একটা লাইফ লং ক্যারিয়ার, যে এটা স্বপ্ন নিয়ে যারা, আমি জানি বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, যারা আমাদের দেশের জন্য একটা অ্যাসেট,
সারা জাতির জন্য একটা সম্পদ এবং সারা বিশ্বের জন্য ইয়াং জেনারেশন একটা সম্পদ। সবাই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে সবার ভিতরে যে একটা উদ্দীপনা কাজ করে যে ভবিষ্যতে পিএইচডি করবো, আগে ছিল মাস্টার্স, এখন সেটা হয়ে গেছে পিএইচডি। কেন? পিএইচডি আমাদের এখন হাতের মুঠোয়। এটা শুধু মাত্র তাদের জন্য না যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইলে আমার পিএইচডি করা লাগবে, অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একটু করে আমার নিজের জীবনের গল্প বলবো, এটার সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিছু একটা জিনিস জড়িত আছে, সেটা ভেরি ইন্টারেস্টিং, আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাই যে সবার পক্ষে পিএইচডি করা সম্ভব, যে অবস্থায় থাক না কেন, সঠিক গাইডলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে মাধ্যমে পিএইচডি করা সম্ভব। এবং পিএইচডি ইজ অ্যামেজিং জার্নি, এটা কোনো কঠিন কিছু না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। জি মেহেদী ভাই, সরি টু ইন্টারাপ্ট ইউ, আমরা ওই গল্পে শোনার আগে আমরা আপনার গল্পটা শুনতে চাই। সেই একটা গ্রামের একটা ছেলে, আপনি আপনাদের বাড়ি তো 14 গ্রাম যতটুকু আমি জানি, সেই গ্রাম থেকে আপনি ইংল্যান্ডের হাডার্সফিল্ড ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ মানে নিয়ে আপনি পিএইচডি করেছেন এবং ওয়ার্ল্ড লিডিং কোম্পানিতে আপনি এখন জব করতেছেন। সো এই জার্নিটা আপনি একটু যদি ইন শর্ট আমাদেরকে বলতেন, তারপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ইন ডিটেইল যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এইটাই শুরু থেকে বলি। আমি যখন পঞ্চম শ্রেণী, যেটা ক্লাস 5-এ পড়ি, তখন আমরা জানি প্রাইমারি স্কুলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিছু গল্প ছিল এখানে, কিছু চ্যাপ্টার ছিল। তো তখন ওনার নামের আগে ডক্টর ছিল, সো ড দিয়ে তারপর ফুল স্টপ। নরমালি বাংলাদেশে ড আকার দিয়ে যেটা ডাক্তার, সেটা মেডিকেল ডাক্তার আমরা জানি, যেটা ভেরি কমন, বা ড দিয়ে ছিল। তো একদিন আমার স্যার উনি ব্যাখ্যা করতেছিলেন যে এই ডক্টর, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মানে যে জ্ঞানের জগতের সর্বোচ্চ সীমানায় যারা পৌঁছে, যারা একাডেমিক কোয়ালিফিকেশন, সর্বোচ্চ কোয়ালিফিকেশন হচ্ছে পিএইচডি। হ্যাঁ, তো এটা তো আমার মনের ভিতরে কোনো স্বপ্ন না, কোনো ডিটারমিনেশনও না, এমনি জাগলো যে আমার নামের আগে যদি থাকতো ডক্টর, থাকতো ডক্টর এ.কে মেহেদী হাসান। এটা জাস্ট একদম সত্য ঘটনা। আমি গ্রামের রাস্তায় হাঁটতেছিলাম, তা আমার মনে হচ্ছিল যে উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা অনেকের হয়তো সেই পিকচারটা খেয়াল আছে যে একটা উনি লম্বা টুপি দিয়ে এভাবে একটা টেবিলের উপর লিখতেছিল, হ্যাঁ, উনার বিখ্যাত একটা ছবি। তো ওইটা কোনো স্বপ্ন না, ওইটা দিয়ে শুরু। তো যাই হোক, আমি গ্রামের স্কুলে লেখাপড়া করি এসএসসি পর্যন্ত, অর্থাৎ যেটা মেট্রিক নামে পরিচিত। তারপর আমাদের সময় শুরু হয় জিপি এর প্রথম রেজাল্ট। তো তখন সারা বাংলাদেশে, এখন তো জিপিএ 5 লক্ষ পায়, তখন সারা বাংলাদেশে জিপিএ 4 পেয়েছিল মাত্র 1000 থেকে 2000-এর মতো। তার ভিতরে আমি একজন ছিলাম, আমার স্কুলের পক্ষ থেকে একজন ছিলাম। আমার জিপিএ ছিল 4.13। 4.13 তখন নট ইভেন জিপিএ 5। না না না, জিপিএ 5 সারা বাংলাদেশে তখন আমাদের সালে পাইছে মাত্র 75, 75 জন পাইছে জিপিএ 5। ওকে, রাইট। যেহেতু এটা ফার্স্ট গ্রেডিং সিস্টেম, মানে পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে। তো সেই থেকেই যাত্রা শুরু। তখন কি খুশি হব নাকি দুঃখী হব আসলে কিছু বুঝতে পারতেছিলাম না, কারণ আমি ঢাকাতে নটরডেম কলেজের জন্য যখন কোচিং করতেছিলাম, আমার পাশে আমি দেখেছি যে মানুষ কত আগানো, গ্রামে থাকলে কত পিছানো থাকে ইন টার্মস অফ একাডেমিক্যালি, নট বুদ্ধি অথবা অন্য কিছু। গ্রামের ছেলে আলহামদুলিল্লাহ অনেক বুদ্ধিমান, হ্যাঁ, বাট তারা একাডেমিক্যালি অনেক আগানো। তারা বইয়ের একেবারে এ টু জেড পর্যন্ত তারা মুখস্থ পারতো। আমার এক বন্ধু ছিল নিত্যরঞ্জন কর্মকার, সে নটরডেম থেকে পরে পড়ছে, পরে সে বুয়েটে পড়ছে। তো সেই রকম বইয়ের একদম আগা থেকে মাথা পর্যন্ত। যা হোক, তো সমস্ত আমার জার্নি থেকে শিখার ইচ্ছা যে আমি তো একাডেমিক্যালি যেহেতু রেজাল্ট ভালো হলো না, হ্যাঁ, যেহেতু নটরডেমে চান্স পেলাম না, তো তাহলে কি করা যায়, হ্যাঁ। কিন্তু একটা মাইন্ড, আমি যে জীবন সম্পর্কে ভাবতেছিলাম যে আমি তাহলে এই পর্যায়ে কিভাবে উঠবো। তো এর ভিতর দিয়ে আসলো ইন্টারমিডিয়েট, অর্থাৎ এইচএসসি। তো ভালো কলেজে যেহেতু অ্যাডমিট হওয়ার সুযোগ হলো না, যে পরে আমি একটা কলেজে ভর্তি হলাম, ঢাকার কলেজে। বাট সবসময় ভালো টিচারের কাছে পড়ছি, যেহেতু আমার ভালো একটা সার্কেল, আমার এই জীবনের স্টোরিগুলোর সাথে যেগুলো বলতেছি সবগুলোর সাথে আমি কানেক্ট করব, সবগুলো থেকে বেনিফিট পাওয়া সম্ভব। তো যদিও আমি পড়ছি ঢাকার একটা ভেরি নর্মাল কলেজে, কিন্তু আমার বন্ধু ছিল যারা নটরডেম কলেজের ছাত্র, কারণ তাদের সাথে আমরা একসাথে নটরডেম কলেজের জন্য অ্যাডমিশন কোচিং করেছিলাম। এই যে বন্ধুত্ব, তো আমি প্রাইভেট পড়েছি হচ্ছে নটরডেম টিচারের কাছে। এই জন্য আমি কলেজে কি পড়েছি আসলে সেটা ম্যাটার করে নাই, বরং আমি কাদের কাছ থেকে সঙ্গ পেয়েছি, সো দ্যাট কম্পানিয়নশিপ ইজ ইম্পর্টেন্ট। আপনার সার্কেলটা ম্যাটার ছিল। হ্যাঁ, এই সার্কেল আমি একটু পরে কানেক্ট করব সবকিছু। তো যাই হোক,
এইচএসসিতে আমি কিছু কিছু সাইকোলজিক্যাল কিছু চ্যালেঞ্জ, হ্যাঁ, যেহেতু মা বাবা জি ছেড়ে যে ঢাকায় আসলাম, এবং আমরা জানি যে মেসে থাকলে যেটা হয় লেখাপড়া পরিবেশ থাকে না, এই কারণে এইচএসসির রেজাল্ট তেমন ভালো হলো না, হ্যাঁ, বিভিন্ন কারণে, হ্যাঁ, জি কিছু সাইকোলজিক্যাল অ্যালোননেস, লনলিনেস একটু কাজ করেছিল, হ্যাঁ, লনলিনেস কাজ করার কারণে গ্রাম থেকে পরিবেশ থেকে, বাট ওই সব কিছুই আমার ভিতরে কি একটা রেজিলিয়েন্স, যে সার্ভাইভালের যে রেজিলিয়েন্স, যে জি ছোট থেকেও বড় স্বপ্ন দেখা, যে ভিশন দেখা দেখা, যায়। ড্রাইভ দেখা, হুম, এটা ক্রিয়েট করেছে আমি লোনলি থাকার কারণে। কেন? আমাকে অলওয়েজ নিজের সাথে স্ট্রাগল করতে হয়েছে, সার্ভাইভ করতে হয়েছে, যে আমি মা বাবার জন্য একদিন কান্নাকাটি করছি রাত্রের বেলায়, আবার পরের দিন পরীক্ষা, তাহলে এই কান্নাকাটি করা অবস্থায়ও আমাকে কি করতে হয়েছে? পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়েছে। নিতে এই হইছে। যে একটা রেজিলিয়েন্স, এটা পরবর্তী লাইফে আমাকে যখন কাজে দিছে। ইংল্যান্ডে আসলাম, তখন এই যে একলা একলা সবকিছু করা এবং একটা হাই একটা স্ট্যাটাসে পৌঁছার ক্ষেত্রে ওই জিনিসগুলো, আমি এই জন্য কথাগুলো বলতেছি, যে ওই জিনিসগুলা খুবই হেল্প করে, খুবই সাহায্য করে। তো ইন্টারমিডিয়েটের পরে যখন আমি দেখলাম যে রেজাল্ট তো ভালো হলো না, তার মানে ভালো বিশ্ববিদ্যালয়ে কোথাও চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি ১ বছর ওকে, ট্রাই করেছি। এর ভিতরে আর্মির কমিশন র্যাঙ্ক, বিভিন্ন জায়গায় আইএসএসবি তো গিয়েছি ফাইনাল র্যাঙ্কে। সেখানেও রাইট। শুধু ইংলিশের দুর্বলতার কারণে, জাস্ট বিকজ অফ দ্য উইকনেস, দ্য ল্যাঙ্গুয়েজ আই স্পিক নাও ফ্লুয়েন্টলি, জাস্ট ইয়েস, বিকজ অফ দ্য উইকনেস ইন ইংলিশ, I couldn't, I wasn't গেট successful. So that's ইয়া another story. But I দ্যাটস ট্রু। learned from there, again resilience, again different experience give you different added spice, which might not be beneficial. আপনার যে তোমাদের হয়তো এখনই কোনো উপকার আসতেছে না, কিন্তু ডাউন দ্য লাইন 10 বছর পরে অথবা 5 বছর পরে দেখবা যে 10 বছর আগের একটা এক্সপেরিয়েন্স, যেটা আসলে ফেইলিউর এক্সপেরিয়েন্স, বাট ওই ফেইলড এক্সপেরিয়েন্সটা 10 বছর পরে এমন একটা জায়গায় কাজে লাগে, যেটা তোমাদের সবাইকে একটা নিউ হাইট, ক্যারিয়ার নিউ হাইটে পৌঁছাতে সাহায্য করে। সেই জিনিসটা আমার হয়েছে যে আইএসএসবি, যে আর্মিদের শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং তাদের যে ডিগনিটি, হ্যাঁ, তাদের সেলফ, হুম, যে একটা ডিগনিটি, তারা যে সেলফ কনফিডেন্স, এটা আমি শিখেছি আর্মিদের কাছ থেকে, যে তারা দ্যাটস ট্রু। ভেরি আত্মবিশ্বাসী, কোনো হুম, কিছুকে তারা কখনো হার মানে না, সব সময় তারা উজ্জীবিত থাকে। তো এইটা আমার ওই যে লোনলিনেস, যখন আমি অ্যালোন ছিলাম, তখন আমাকে যে আমার সাথে আল্লাহ আছে, ওকে, তাহলে আমার আসলে হারানোর কিছুই নেই, ওকে। রাইট। তো এরপরে তো মেহেদী ভাই, before you move on, can I just ask you, did you share the program, please? I want you to share the program so that your friends and followers, they can watch and get the benefit. let me share now. I think my people can benefit. Yeah. Um, So let's see. আপনি যখন expected ইউনিভার্সিটিতে successfully admission নিতে পারেন না, obviously you must be upset. So from that moment still আপনি যে লেগেছিলেন, এই স্পৃহাটা আপনার মানে what things influenced you to stay on the focused on your goal? একটা জিনিস, যে আমাকে একজনে বলেছিলেন, যে আমি যখন ইন্টারমিডিয়েটে যখন ভালো রেজাল্ট হলো না বিভিন্ন কারণে, ম্যাথসের পরিবেশটা খুব ভালো ছিল না, হ্যাঁ, তো That's ওইখানে true. পরিবেশ না থাকার কারণে, আর আমি পরিবেশ সাথে মানিয়ে উঠে আসলে লেখাপড়া করা, বাংলাদেশে তো আসলে লাইব্রেরি সিস্টেম নাই, এদেশে যেরকম লাইব্রেরিতে যাওয়া যায় এটা নাই। তো যে জিনিসটা কাজে লেগেছে, যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের পরামর্শ, যেটা আমি জীবনে বিভিন্ন সময় পেয়েছি, যে একজনে বলেছিল যে অন্য যদি পারে, যে অন্য কোনো হিউম্যান বিং, অন্য কোনো Yes. মানুষ যেটা পারে তুমি অবশ্যই এটা পারবা, ইট মাইট বি ইউ হ্যাভ টু ফলো দ্য ডিফারেন্ট পাথ। Okay. হ্যাঁ, ডিফারেন্ট পাথ, যেমন আমরা ঢাকাতে যাওয়ার কয়েকটা রাস্তা আছে, আপনি বিভিন্নভাবে যেতে পারেন, হ্যাঁ, ছোট ছোট রাস্তা দিয়ে যেতে পারেন, ভিতর দিয়ে, অথবা মোটরওয়েতে। তো যাদের মোটরওয়েতে গাড়ি চালানোর লাইসেন্স নাই, তারা কি করতে পারে, তারা একটা ওই যে সাইকেল নিয়ে চালে ঢাকা শহরে যাওয়া সম্ভব। এক্ষেত্রে হয়তো টাইম বেশি লাগবে, কিন্তু মেইন ফ্যাক্টর ডেস্টিনেশন। আমার ভিতরে ওটা সবসময় কাজ করেছে, যে ওকে, আমার এখনকার সিচুয়েশন কি করণীয়, আমার রেজাল্ট খারাপ, ওকে দ্যাটস ফাইন, হ্যাঁ, তাহলে আমাকে কোন পার্টটা করবে, আমি যদি যে যার রেজাল্ট ভালো, যে জিপিএ গোল্ডেন +5 পাওয়া, আচ্ছা চেয়েছি, তার সাথে আমার মিলবে না এখন আর, এই জন্য তার সাথে কম্পেয়ার করলে শুধু আমি শুধু হতাশাই ভুগবো, যেটা বাংলাদেশে হয়, হতাশা, এবং অনেকে সুইসাইডও করে রেজাল্ট ভালো না হলে। দিস ইজ ভেরি প্যাথেটিক, হ্যাঁ, জীবন হারানোর কিছু নাই। আমাকে যেটা করেছে, যে মানুষের পক্ষে সবকিছু সম্ভব, কারণ শুধু সঠিক কোর্স অফ অ্যাকশন, যে আমি এই পর্যায়ে থেকে আমার কি দুর্বলতা,
এর দুর্বলতা ফাইন্ড আউট করা এবং এই দুর্বলতা কাটানোর জন্য আমার কি কি রিসোর্স অ্যাভেলেবল আছে, কি কি মেন্টরশিপ এটা আমাকে করেছে। তো আমি কুইকলি ফিনিশ করব। এরপরে যখন আমি ফার্মেসিতে ভর্তি হলাম নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে, যেটা একবারই একটা নর্মাল ইউনিভার্সিটি, এখন তাদের কোয়ালিটি ভালো, আমাদের সময় এটা নতুন ইউনিভার্সিটি ছিল। বাট অ্যাগেইন আমার সবসময় ছিল হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট কি পড়ে সে, আমি যেখানে পড়ি না কেন ইট ডাজন্ট ম্যাটার, সেম ফর্মুলা। আমি পড়ছি তাজগাঁও কলেজে, কিন্তু আমি থিঙ্ক করছি নটরডেম কলেজের ছাত্রদের মতো সাথে। হ্যাঁ, যে আমি তাদের কোশ্চেন গুলো কালেক্ট করতাম, তাদের প্রত্যেক উইকে একটা কুইজ টাইপ কোশ্চেন, যেটা ভালো কলেজের একটা প্রমাণ। তাদের কাছ থেকে আমি কোশ্চেন গুলো নিতাম, নিয়ে আমি নিজে সলভ করতাম। সেম ফর্মুলা ইউজ করছি যে নর্দার্নে যখন ভর্তি হলাম, যে নর্দার্ন থেকে হয়তো পড়লে বাংলাদেশে আমার যে ফার্মেসি ইন্ডাস্ট্রি, এখানে হয়তো আমি ভালো জায়গায় যেতে পারবো না, বাট নর্দার্ন থেকে পড়েও আমি ঢাকা ইউনিভার্সিটির অথবা ভালো ভালো যে ইউনিভার্সিটি যে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে তারা কি পড়ে আমি জিজ্ঞেস করতে হবে, কারণ আমার টিচাররা ছিল কোথাকার, তারা ছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার। হ্যাঁ, তাদেরকে খুঁটে খুঁটে করে জিজ্ঞেস করতাম, স্যার আপনি কি পড়েন, স্যার আপনি কি পড়েন। এই যে প্রোঅ্যাক্টিভনেস, দিস ইজ ওয়ান অফ দ্য কি ইনগ্রেডিয়েন্টস অফ ডুইং পিএইচডি। ওকে, রাইট। মেহেদী ভাই একটা যে শেয়ার করে, প্রায় 60 people already joined us. They're watching live. That's good. And I would like to thanks all of you guys, those are watching our live session, and make sure you share this program with your friends and family so that they can get the benefit as well. So Mehdi bhai, come to the point. So আপনি ওখান থেকে নর্দার্ন থেকে আপনার ব্যাচেলর শেষ করে ইংল্যান্ডে আসার প্ল্যান করলেন কেন? ইংল্যান্ডে আসার প্ল্যান ছিল এভাবে, তখনও কিন্তু আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কাহিনীটা তখন আমার মনে পড়ে নাই, তখন আমার প্ল্যান ছিল যে আমি পিএইচডি করব। তো যখন আমি শেষ করলাম তখন আমাকে নর্দার্ন থেকে অর্থাৎ এখানে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমি, সিজিপিএ ছিল 3.985 আউট অফ 4। তো সেটা আমি ওই যে প্রোঅ্যাক্টিভ করার ওই প্রোঅ্যাক্টিভ জিনিসটা, যে আপনি যে ইউ আর আহেড অফ টাইম, যে কারেন্ট তোমার যে ক্লাসমেট অথবা কারেন্ট পিপলরা যা ভাবে তুমি একটু আগ বাড়িয়ে ভাবা। তো আমি দেখা যেত যে আমি এক্সট্রা বই পড়তাম, এক্সট্রা বই থেকে নোট করতাম। আর যেখানে নর্মাল ছাত্ররা কি করে, তারা শুধু স্যারে যেই শুধু লেকচার শিখতে দেয় শুধু এটাকেই পড়ে। আমি কি করতাম, এটাকে নিয়ে আরো কয়েকটা সোর্সকে নিয়ে আমার নিজে হ্যান্ড নোট থাকতো। থাকার কারণে যখন আমি পরীক্ষায় যেতাম প্রস্তুত হয়ে যাওয়ার কারণে একটা বিষয় জানা। তো এটা করে করে সেমিস্টারগুলো কমপ্লিট হলো, এরপর সিজিপিএ ভালো হলো। তখন একজন ভাই আমাকে একটা করিডোরে সামটাইমস একটা কনভারসেশন, কোন একটা ডাইনিং টেবিলে কনভারসেশন, আপনি খাচ্ছেন অথবা একটা চা দোকানের আড্ডা কুড গিভ ইউ আ হিন্ট অফ আ বিগ জার্নি। আমি একদিন নর্দার্ন ইউনিভার্সিটি যখন বিভিন্ন চেষ্টা করতেছিলাম, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাব, সবাই তো আমাকে বলতেছিল তুই তো টিচার হয়ে যাবি, নর্দার্ন টিচার। আমি তো মহা খুশি, ওকে হ্যাঁ নর্দার্ন টিচার হওয়া যাবে, টিচারশিপের অ্যাপ্লিকেশন হলো। তখন আমি সারা দুনিয়া সম্পর্কে একটু, আসলে তখন তো সোশ্যাল মিডিয়া ভাবে ছিল না থাকার কারণে, আই এম টকিং অ্যাবাউট 2008-9, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ছিল না, ওইভাবে না থাকার কারণে আমাদের বাহিরে খুব বেশি, কিন্তু তখন মানুষ যারা যাইতো তারা শুধু যাইতো ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড। তো তাদের সাথে তো আমাদের যোগাযোগ নাই, আমরা হচ্ছে কি প্রাইভেট ইউনিভার্সিটি না থাকার কারণে উই কুডন্ট হ্যাভ দ্য মেন্টরশিপ, উই কুডন্ট নো হাউ টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ, হাউ টু অ্যাপ্লাই ফর পিএইচডি। তো আমাকে একদিন করিডোরে দাঁড়িয়েছিলাম, এক বড় ভাই, হি ইজ ভেরি নট ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, ভেরি নর্মাল, আমাকে বলতেছিল যে তোমার জন্য মনে হচ্ছে ইংল্যান্ড ভালো হবে, তোমার রেজাল্ট ভালো, সব ভালো। তো বললাম যে ইংল্যান্ডে কিভাবে যেতে হয়, আমি তো কিছুই জানি না, আমার তো স্বপ্ন টিচার হবো, টিচার হয়ে এখানে পাবলিকেশন করব, রিসার্চ করব। হ্যাঁ, একটা রিসার্চ মাইন্ডসেট, কিন্তু আমি সেটা একটু পরে আসতেছি, রিসার্চ মাইন্ডসেট ডেভেলপ হয়ে গেছে, কারণ আমি স্যারদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতাম, স্যার আপনি কি করেন, আপনি কিভাবে পাবলিশ করেন, আপনি কিভাবে প্রেজেন্টেশন করেন কনফারেন্সে। আমার কাছে তখন এগুলো স্বপ্ন ছিল, কারণ এগুলো তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ওই প্ল্যাটফর্মটা নাই। পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট তাদের যারা প্রফেসর, তারা যেহেতু বিদেশ থেকে পড়ুয়া, তারা এগুলো জানার কারণে তারা তাদের ওই যে কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট রাখে। এখন আমাদেরকে তো তারা অ্যাসিস্ট্যান্ট রাখবে না, কারণ আমরা তো ও সরকারি ইউনিভার্সিটির অংশ না, ঠিক আছে। তো এটা যখন হলো,
তখন আমি মূলত আসলাম কিন্তু যে আমার তখনও প্ল্যান ছিল যে ওকে ইউকে ইউনিভার্সিটি প্রেস্টিজিয়াস, তখন আমি একটু অনলাইনে সার্চ করলাম প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, ইউকে এডুকেশন কোয়ালিটি অনেক ভালো, এবং ইউকে এডুকেশন বাংলাদেশে অনেক ভেরি হাইলি ডিমান্ডিং। হ্যাঁ, স্বপ্ন ছিল এখান থেকে মাস্টার্স করে গিয়ে ব্র্যাক নর্থ সাউথ, ঠিক আছে, এদের টিচার হওয়া। ওকে, হ্যাঁ, এখানে that ছিল initial plan before you fly. Before you fly. Obviously, everything changed after when I at the end of masters. So okay, long story short, তো আমি যখন ইউকে আসলাম, যখন ইউনিভার্সিটি গেলাম, তখন আমার কি বলে ইমাজিনেশন, কারণ দ্য ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম, দ্য অপরচুনিটিস, ইংল্যান্ডের যে অপরচুনিটি, তাদের লেখাপড়ার সিস্টেম, তাদের যে অফারিং, হ্যাঁ, তাদের লাইব্রেরি ইজ হিউজ। তারপরে and then you can read any literature, any research paper that you want. তখন মাস্টার্সে যখন আসলাম, তখন গিয়ে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকলো যে ওকে এখানকার যে লেখাপড়া সম্পূর্ণ হচ্ছে গিয়ে টু রিলেটেড টু প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, আমি কুইকলি এটা শেষ করি। মাস্টার্সে যখন 2 সেমিস্টার শেষ হলো, তো আলহামদুলিল্লাহ আই ওয়াজ গেটিং ফার্স্ট ক্লাস অলরেডি, তখনও পিএইচডি কিন্তু আমার মাথায় আসে নাই। তখন হ্যাঁ কিছু আসতেছিল, তখন নরওয়ে, আমেরিকা, কানাডা এগুলো দিয়ে দেখতেছিলাম যে কি করা যায়। হ্যাঁ, এগেইন যখন আমার ডিসার্টেশন, হ্যাঁ, এখানে অনেক ছাত্ররা হয়তো বা জানবে যে তোমরা যারা ইউকেতে আসতেছো অনার্স অথবা মাস্টার্স, তোমাদের একটা ডিসার্টেশন থাকে, ডিসার্টেশন প্রজেক্ট বলে। এটা কাইন্ড অফ রিসার্চ যদি তুমি সায়েন্সের হও, আর কমার্স আর্টস হলে এটা ইট কুড বি kind of company internship, 3 months internship, and then you have to write a report, project report. So আমার ক্ষেত্রে ছিল ল্যাব বেসড, যেহেতু আমরা সায়েন্স, ল্যাব বেসড ছিল। তো ল্যাবের নরমাল সিস্টেম হচ্ছে 2 মাস, 2 months you spend in lab, you are given a research project, a small research project by your supervisor, and then you work on it independently. Okay, so that triggers my research mindset. যখন আমাকে দিল, এখন আমার তো বাংলাদেশে আমরা অ্যাসাইনমেন্ট করি কিভাবে, কাট কপি পেস্ট। দিস ইজ ভেরি প্যাথেটিক। Again, I'd like to request our Bangladeshi universities, I have already given them in my university to start the plagiarism things process, at least, like, otherwise it destroys our creativity. So don't copy paste, at least write in your own words. But there is no chance, you have to write in your own words, you have to read things first and then write. So যখন ডিসার্টেশন প্রজেক্ট পড়লো, একটা ছোট্ট প্রজেক্ট, তখন আমার সুপারভাইজার কি করছে, সবকিছুতে আসলে কি বেনিফিট, সুপারভাইজার সে হলিডেতে যাবে আমেরিকাতে। এখন আমারও ডিসার্টেশন শুরু মাত্র 1 সপ্তাহ, আমরা একটা মিটিং করলাম, শুধু একটা মিটিং হলো। একটা মিটিং আমাকে বুঝাই দিল, আমার মাথায় কিছুই ঢুকে নাই। কেন? দিস ইজ মাই ফার্স্ট টাইম ডুইং সাম কাইন্ড অফ রিসার্চ প্রজেক্ট ইন ইংল্যান্ড, ইজ কোয়াইট ভেরি ডিফারেন্ট টু বাংলাদেশ। Yes, we did lab work in Bangladesh. আমরা বাংলাদেশে ল্যাব ওয়ার্ক করেছি, আমরা জানি কিভাবে কি অ্যানালাইসিস করতে হয়। বাট টু ফর্ম আ রিসার্চ প্রজেক্ট, আর এখন সুপারভাইজার চলে যাচ্ছে 1 সপ্তাহ পরে, হচ্ছে আমেরিকাতে সে থাকবে 1 মাস। তার মানে আমার যে গবেষণার যে মূল 1 মাস, প্রথম 1 মাসে সে নাই। So now I am helpless. But again, I said no, I have to do it because there is no other way. তখন গিয়ে যে রিসার্চ যারা করে, যে লিটারেচার রিভিউ, যে অনেকগুলো জার্নাল, 50-60টা গবেষণা পত্র পড়ে আমি বোঝার চেষ্টা করেছি যে রিসার্চ কিভাবে করে, কেমনে কেন করে। এটা করার পরে আমি সুন্দর করে 2 মাসে 4টা মেথড আমি নিজে আইডেন্টিফাই করলাম যে এই মেথডগুলো করলে আমার গবেষণাটা কমপ্লিট হবে। এভাবে করে নিজে বিভিন্ন কেমিক্যালস অর্ডার দেওয়া, নিজে বিভিন্ন আমাদের যে টেকনিশিয়ান যারা আছে, হ্যাঁ, আমি তাদের কাছে ট্রেনিং নিলাম যে কিভাবে মেশিনটা চালাতে হয়। এভাবে করে যখন করলাম, তখন আমার সুপারভাইজার আসলো। হ্যাঁ, সে 1 মাস পরে আসলো। তো এসে আমাদের যখন ফিডব্যাক সেশন হলো যে আমি কি করলাম, আমি তাকে একবারে সুন্দর করে 4টা মেথড আমি কি করেছি, কোন জায়গায় কি পেয়েছি, হুইচ রিসার্চ পেপার আই রেড, ওই সোর্স গুলা, যেটাকে আমরা বলি রেফারেন্স গুলো সহকারে কি ডেটা পেলাম, এবং এই ডেটাগুলোকে ব্যাখ্যা করা, এই ডেটাগুলো কি বুঝায়, কি কনক্লুশন, এবং ইন ফিউচার রিসার্চ কি হইতে পারে, এগুলো সব আমি রিসার্চ পেপার থেকে পড়েছি। পরে তাকে একটা সামারি দিলাম। তখনও রিপোর্ট আমি লিখি নাই। হ্যাঁ, আমাদের হাতে থাকে 1 মাস সময়। তো সে দেখার পরে she was quite fascinated
Okay. Normally it doesn't happen. Normally ছাত্ররা struggle করে and then they write something very like kind of cut copy paste, but due to plagiarism they sometimes hire people to write, which is another disastrous effect for your brain, because Okay. এই দেশেও আছে এরকম, you get people to write. This is not actually not good for any applicant, good for creativity. তো সে যখন আসলো তখন already I was applying for Norway and America, kind of prospective PhD application, applying that I will be this. So you didn't even ask your professor like about the PhD in Huddersfield, or did you approach them already? No, I didn't approach anyone. I didn't know. So you didn't even know? No, she saw the project and the next day she sent me an email. Okay. My supervisor. What was that? Yeah, what was that? Email that, can you come to my office? Okay. Office. So I went to the office, and then she said, do you want to do PhD, scholarship PhD? Amazing. Okay. I was worried about, because that time master didn't have PSW visa, so I have visa basically only 4 months. 4 months left. 4 or 6 months. I'll be going back home with a debt. I had a debt of in Bangladesh now 20 lakh taka, 20 lakh taka motor debt. I don't know how we're gonna pay, like Brack North South University salary. I don't know how much. So just by seeing your summary or research project, just literally they offered you full scholarship. Full scholarship PhD, because in university professor or readers, they have the capacity. Every year they can allow, say you can fund 3 PhD students. Okay. Some PhD are advertised by the university. Okay. Directionally funded. Some PhD are internally funded. So my one was internally funded. So they usually have budget for every individual year. All the for a specific number. Specific professor who are valuable, because my supervisor, she works with external company like BBC, Channel 4, different companies. So she is very highly respected in the university circle. So she had like 3 or 4 she could fund if she choose anyone. Like you don't need any interview. So my PhD was without any interview. Without any interview. Without an interview. Okay. And this was my whole life was up. People say upside down, downside up, because I was worried about sending back to Bangladesh, lots of debt. I was losing hope, but alhamdulillah, I asked Allah, I always prayed. I didn't harm anyone. Inshallah, you will do something for me. But I couldn't imagine in my whole life that I'll get a PhD like this, just in a room, come to my office, and then instantly we wrote research proposal. So she asked me what area you want to go. I don't know anything, because I said okay. So I said to her, you propose some topics and then let me see, because I didn't come to your office like with preparation, and also she has a deadline. She had a deadline of 2 or 3 days that she could fund one. So I didn't have time to go back home, research, and then develop a proposal. I said, whatever you do it, because that time I didn't know, it was even just her proposal was a big thing for me. সে যে আমাকে প্রপোজটা করছে, আসলে এটাই তো অনেক। It was even shocking for you, আমি চাইনিজে কোনো দেরি করতে, যেটা দেরি করতে চাই না, আসলে একটু দেরি করা উচিত ছিল। এটা একটা লার্নিং পয়েন্ট। Probably I could do better. So that's another learning point. So ওই দিনে অ্যাপ্লাই করে ফেললাম। Before finishing, টপিকটা কি সে আপনাকে হেল্প করছে নাকি you just chosen yourself? No, she gave me like 2-3 topics, and I thought okay, because I did some research. I thought okay, this. So টপিকটা ছিল হচ্ছে যে research on chemical based skin mimics with pharmaceutical applications. So আমাদের যে চামড়া, human skin, এটার অল্টারনেটিভ ইন্ডাস্ট্রিতে চলছে সিলিকন মেমব্রেন। এই যে ফোনের যে কেসিং গুলো ইউজ করে সিলিকন মেমব্রেন, এই সিলিকন মেমব্রেনকে কিছু একটু মডিফাই করে, পাতলা করে মডিফাই করে বিভিন্ন অয়েন্টমেন্ট ক্রিমের কোয়ালিটিটিভ কিছু অ্যানালাইসিস করা যায়। এটা স্টিল ভেরি আর্লি ফেজ, বাট মাই supervisor is one of the scientists who is working on this project, and it's still going on. Sometimes I have a chat with her. It's still going on. So যেটা হোক, তো পরে যে প্রস্তাব দিল, তখনও কিন্তু আমি মাস্টার্সের ডিসার্টেশন সাবমিট করি নাই, তখন আমার মাস্টার রেজাল্ট বাইর হয়নি। That's why it's conditional. So it's quite fascinating to get a PhD before you even
finish your Get your master. master's degree, yeah. So it's possible. Okay, let me ask you, Mehdi bhai, could you please outline 5 points, like especially those things influenced you to get your PhD with full funded scholarship? Outline 5 things. That what are the 5 things was very important. Without those 5 things, the things wouldn't be happening. Number 1 is, let me see if I have 5 things. It might be 3 as well. Number 1 is having a research mindset. Okay, having a research mindset. Yes, This is very important. This is brain of your PhD. If you don't have a research mindset, you will struggle in every single moment. Research mindset. The other is thinking in a disciplined way. অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ thinking process হতে হবে disciplined way, step by step, যে কোনটা আগে যায়, কোনটা পরে যায়, তারপরে কি এটা এই দুটো জিনিস, যেটা আমারও 2 মাসের ওয়ার্কে আমি দেখেছি। আর একটা হচ্ছে যে 10টা জিনিস পড়ে একটা নোভেল জিনিস বাইর করা। 10টা জিনিস দেখ, যে আমি 10টা ফোন দেখলাম, আইফোন, স্যামসাং, এইচটিসি, অনার, গুগল, দেখে আমি একটা ফোন ডিজাইন করতে পারি কিনা। ইফ ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু পিএইচডি। ওকে, এন্ড তারপরে হচ্ছে পেশেন্স। যেটা হচ্ছে অনেক সময় এখানে জিনিস কাজ করবে না, একটা ট্রাই করলাম কাজ করে না, ইউ হ্যাভ টু গো ফর 2। একবার না পারিলে দেখো শতবার। এতদিন শুনছো, এখন এটাকে কাজে লাগাইতে হবে, এটা। আর ফিফথ হচ্ছে যে সবসময় প্রোঅ্যাক্টিভ হওয়া। আমার সুপারভাইজার কখন বলবে, স্টাডি মাইলস্টোন থেকে কখন আমাকে বলবে, আমার মেন্টর কখন বলবে, এটার জন্য ওয়েট না করে মেন্টর অলরেডি যেটা বলছে আমাদের, আমরা আশা করি আজকে সেশনের শেষে আমরা কথা বলবো মেন্টরিং প্যাকেজ। ইভেন মেন্টরিং প্যাকেজে যারা অ্যাডমিট হবা, ইটসেলফ ইজ এ গুড থিং, বাট আমি বলার আগে যে আমি তোমাকে কিছু একটা বললাম, ওটার বেসিস করে তুমিও আইডেন্টিফাই করতেছো। এ প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ সব জিনিস আগে ভাগে করা। আগে করা। ওকে, এই 5টা জিনিস যদি কারো থাকে, তোমার রেজাল্ট কি হলো, নাথিং। আমি একটু পরে কথা বলবো, উইল এক্সপ্লেইন হাউ টু ডু এ পিএইচডি with normal results. You don't have to before we move on to that session, I would like to ask you to mention 5 challenges that you faced throughout the PhD to become a proactive or fruitful researcher. What are the challenges you have gone through? The main challenge is, number 1 challenge হচ্ছে যে অনেক সময় একটা টপিকসের উপরে পিএইচডি করতে গেলে ওই টপিকসের উপরে কি গবেষণা হয়েছে, হোয়াট এভার রিসার্চ হ্যাজ বিন ডান, এটা মাইট বি অপ্রতুল, ইট মাইট বি লেস। তখন নিজেকে একটু হইতে হয়, এক্সট্রা রিড করতে হয়, বিভিন্ন যে ভাবতে হয়, এটা একটা। অর্থাৎ গবেষণা অপ্রতুল, অলরেডি গবেষণা। কারণ গবেষণা যদি না হয়, if there is no enough existing research, then it might be problem. One challenge. The other challenge is your hypothesis. তুমি যেটা প্ল্যান করতেছো যে এমনি করবা, এটা অনেক সময় কাজে দেয় না। So that you have to be resilient. যে কাজে দেয় না, ঠিক আছে। I have an experience in my PhD lab. So she was first year PhD student and I was second year at that time. So University of Huddersfield. So one day she came to lab and then crying. Why? So she's British because she tried one method for 6 months, it didn't work. Now she's she অনেক বিতরে সে PhD ফার্স্ট ইয়ারটা সে ফিনিশ করতে পারবে কিনা, অনেক বিতর। So I try to calm her down and say, okay, sit down, let's see what methodology you work, what didn't work. So then I said him, okay, try this one and try this one. Even though I wasn't expert in her field, but based on what she showed me, again, I always have the ability to see like 3-4 things and come up with a new idea. This is one of my strength feature. That's why এটা যদি কারো থাকে, তোমার অনেক উইকনেস থাকলেও শুধু এটার কারণে তুমি জীবনে কখনো কিন্তু পিছপা হবা না। যেটা আমার কিন্তু অনেক উইকনেস বলা শুরু করলে অনেকে এখানে থাকবেই না। ওকে, সো আই ডোন্ট ওয়ান্ট টু সে দিস। সো সে আসলো, এটা চ্যালেঞ্জ যে তোমার যে রিসার্চ মেথডটা কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ প্ল্যান বি। ওকে, হ্যাঁ, যেটা তার ছিল না, ওই মেয়েটার ছিল না এটা। কিন্তু আমার অলওয়েজ প্ল্যান ছিল যে ইফ
আমার যদি এই প্রজেক্টটা কাজে না দেয় তাহলে প্ল্যান বি কি হবে, এবং I always work plan A and B parallelly, not like one after another. Oh, okay. This is another interesting thing. No, parallel, yes, parallel. Not more than 2. Otherwise more than 2 হলে যেটা হয়, তুমি সব সময় এভরি উইক তুমি এটা নতুন প্রজেক্টে কাজ করবা, তোমার পিএইচডিও হবে না, কিছু হবে না তোমার লাইফে। Okay. বাট ইউ হ্যাভ টু ব্যাকআপ প্ল্যান। যেটা আমার এই চ্যালেঞ্জ ছিল এটা, যে রিসার্চ মেথড যেটা কারেন্ট কাজ না করা, আর হচ্ছে অনেক সময় আমি যেটা চাচ্ছি খুঁজতে চেষ্টা করছি এটা নাই, এটার জন্য অনেক সময় একটু বেশি সময় দিতে হয়। ওকে, এটা নাম্বার 2। ওকে, আর কোনো চ্যালেঞ্জ? আর চ্যালেঞ্জ বলতে পিএইচডিতে একটু ফান্ডিং ইস্যু। যারা সায়েন্সে তোমরা পড়ো, তোমাদের জন্য নির্দিষ্ট বাজেট থাকে, ইভেন দো ফান্ডেড পিএইচডি, বা তোমাকে বলা হলো যে তুমি 1 বছরে 5 লক্ষ টাকা ব্যয় করতে পারবা কেমিক্যাল ইকুইপমেন্ট, বা তুমি এমন একটা রিসার্চ মেথড তুমি ডিজাইন করলা যেটা মেশিনের দাম 10 লক্ষ টাকা, দেন ইট ডাজন্ট ওয়ার্ক। ওকে, তার মানে উইদিন দ্য বাজেটটাকে পিএইচডি ইজ আ হিউজ থিং। এটা একটা ফাইন্যান্স মিনিস্টার হইতে হয়, প্রাইম মিনিস্টার হইতে হয়, and then you are planning minister, everything you are basically you are control of your PhD. It itself is a perilous journey. যেখানে কোনো ড্রাইভার নেই। You need to be the king of your own kingdom, yes? King of your own kingdom with nothing. With nothing, okay. You have to borrow everything. Okay, next challenge. Any other challenge? No, I think the budget, যেই জন্য তোমাদের অনেক ভালো ভালো আইডিয়া থাকতে পারে, এমন অ্যামেজিং আইডিয়া যে আমি আপেল ফোন তৈরি করব, কিন্তু আপেল ফোন তৈরি করতে অনেক টাকা লাগে, তোমার এত টাকা নাই। এই জন্য সময় রিসার্চ মেথডটা ডিজাইন করার সময় এগুলো খেয়াল রাখতে হয়, যেটা একটা আসলে ডিফিকাল্ট। আচ্ছা, এক্ষেত্রে কি মেহেদী ভাই, ধরেন আপনার প্ল্যানটা শুনে ইউনিভার্সিটি কি আপনাকে বাজেট বাড়ায় দিতে পারে না? সেটা তো ফান্ডিং। নো, ইউনিভার্সিটি বলবে যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস ফান্ডিং, দ্যাট ফান্ডিং, দেন ইউ হ্যাভ কম্পিটিটর। তো যেটা আমাদের মেন্টরিং প্যাকেজে থাকবে, হ্যাঁ, উই উইল শো ইউ what are the funding available, and sometimes how you can, by not having funding, but you can, let's say you founded the machine, you need this machine or this software, but it's too expensive. Too expensive. অনেক সময় এটা আমার পিএইচডি সময় একটা পুরো রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আছে। এই ইকুইপমেন্টটা কিনতে লাগে অনেক টাকা, প্রায় 20 লক্ষ টাকার মতো, যেটা আমার নাই। আবার এটা ভাড়া নিতেও লাগে হচ্ছে গিয়ে 7 লক্ষ টাকা 2 মাসের জন্য ভাড়া নিব, কোনোটাই আমার অ্যাবিলিটিতে নাই। আমি কি করছি, তাদেরকে জাস্ট ফোন দিছি, জাস্ট ফোন দিয়ে তাদেরকে বললাম, যে ব্যাখ্যা করলাম, আই হ্যাভ আ প্ল্যান, ভেরি গুড প্ল্যান, আমার এই রিসার্চ যদি পাবলিশ হয় তোমাদের নাম ওই পেপারে যাবে, আমি যদি কোথাও গিয়ে প্রেজেন্টেশন করি তোমাদের নাম যাবে, তোমাদের সবাই চিনে ফেলবে, তোমাদেরকে সবাই চিনবে। সো আই থিঙ্ক তোমাদের এই মেশিনটা যদি আমাকে 2 মাসের জন্য, শুধু 2 মাসের জন্য যদি ভাড়া দাও, যদি এখানে কিছু আমি রিসার্চ আউটপুট পাই, তাহলে দেখবা যে তোমাদের মেশিনটা কেনার জন্য শত শত প্রফেসর, শত শত লেকচারার আসবে, হুইচ ইজ ট্রু বাই দ্য ওয়ে, বাট আই ডিড সাম মার্কেটিং। ওকে, একটা বিশ্ববিখ্যাত কোম্পানি যারা ব্রিটিশ এয়ারফোর্সের সাথে কাজ করে, সাচ আ হাই লেভেল কোম্পানি, দেন they agreed. Interesting. They agreed. Then they allowed you to use their machine. I used the machine for every single day. ওই মেশিনে ভাড়া ছিল 40,000 টাকা, এটা আমি ফ্রি ইউজ করছি 3 মাসের জন্য। তাহলে 90 দিন 40,000 করে কত, 4 নং 36 প্রায় 36 লক্ষ টাকা। হ্যাঁ, 34 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। ঠিক আছে, এইভাবে করে, বাট alhamdulillah result was amazing. So I presented those result, I published the paper. এখন যেটা হচ্ছে, this is good example. So তোমারও যখন এটার কনস্ট্রেন্ট আছে, চ্যালেঞ্জ আছে, always there is a leeway, there is lots of way. ওই মেন্টরিং প্যাকেজে যারা অ্যাডমিটেড হবে, আমরা তোমাদেরকে গাইড করব কখন কিভাবে তোমার যে পিএইচডি জার্নি, আমরা শুধু পিএইচডি অ্যাপ্লিকেশন না, পিএইচডি অ্যাপ্লিকেশন পাওয়ার পরেও তোমার পিএইচডি জার্নি, এবং পিএইচডির পরেও আমাদের বিভিন্ন মেন্টরিং প্যাকেজ থাকবে। আমরা চাচ্ছি যে এই মেন্টরিং প্যাকেজ হবে ইজ এ ইউনিক ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমি সার্চ করেছি, আমি কখনো দেখি নাই যে কারো এত লং মেন্টরিং প্যাকেজ এখনো আছে, কোনো কেউ এটা দেয় না। কেন? সবাই কুইকলি টাকা আর্ন করতে চায়। বাট আমার এখানে স্টাডি মাইলস্টোন সহকারে আমার ইচ্ছে হচ্ছে না কুইকলি না, এখানে আমাদের ফাইন্যান্সিয়ালও থাকবে, অবশ্যই আমরা টাকা কামাবো, কিন্তু তোমার লাইফটা যাতে বেনিফিট হয়। তুমি যদি এখানে 1 লক্ষ টাকা ইউজ করো,
যাতে তুমি 100 লক্ষ টাকার বেনিফিট নিয়ে তুমি যেতে পারো, এটা আমাদের That's true. ফোকাস। এই জন্য তোমাদেরকে যত ধরনের ট্রেনিং, ফান্ডিং, পিএইচডি, আফটার পিএইচডি, কর্পোরেট ইন্ডাস্ট্রি আমরা ঢুকতে হয়, সব বিষয় মিলে আমাদের মেন্টরিং প্যাকেজ থাকবে। এটা আমরা Inshallah. তোমাদেরকে ডিউ Okay. করতে জানাবো। Thank you, Mehdi bhai. Let's move on to the specific questions about the PhD. What is PhD and why this is so important? I think yes, PhD সম্পর্কে কিছু ভালো ধারণা আছে, আবার খারাপ ধারণা আছে, আবার কিছু লিমিটেড সীমাবদ্ধ ধারণাও আছে। যে প্রথম ধারণা হচ্ছে কি, আসলে পিএইচডিটা কি? পিএইচডিটা হচ্ছে 750 দিনের কাজ। হ্যাঁ, এটা অনেকেই শোনে না, এটা কোথাও লেখা থাকে না। Isn't this 3 years or 4 years? 3 Is this 4 years? 3 years এ 750 ওয়ার্কিং ডেজ। Okay, স্যাটারডে সানডে দেশে কাজ করে না কেউ। Okay, আমি এগুলো বাদ দিলাম। হুম। এই 750 দিন right, তুমি ব্যয় করবা হচ্ছে একটা নতুন জিনিস বের করার জন্য, অথবা পুরাতন জিনিসের একটা নতুন রূপ। আমি খুব সিম্পল বাংলায় বলতেছি যাতে মানুষ বুঝে, ঠিক আছে? বাট মেন্টরিং প্যাকেজে যারা আসবে তারা বুঝতে পারে। সো ইটস আ স্টেপ বাই স্টেপ প্রসেস। তোমাকে কেউ বলতেছে না 5 দিনের ভিতরে কাজ করে ফেলো, যেটা মানুষের মাথায় থাকে, ও পিএইচডি ইজ আ লাইক এলিফ্যান্ট সাইজ থিং, প্রবলেম। নো, তুমি একদিন করে করে কাজ করে ছোট ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এই তুমি বালুকণা জমাচ্ছ, তোমাকে কেউ বলতেছে না আজকে একটা মহাদেশ করো। অবশ্যই এটা ইজ ভেরি ডিফিকাল্ট। ইটস ভেরি ডিফিকাল্ট টু বিল্ড আ কন্টেইনার ইন ওয়ান ডে। নো, 750 দিন আস্তে 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 করে ফোকাসড ওয়েতে থেকে একটা বিষয় গবেষণা করতে 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 750 দিন পরে দেখবে যে তুমি ওয়ার্ল্ডকে উপহার দিছো ক্যান্সারের মেডিসিন, অথবা ডায়াবেটিসের মেডিসিন, অথবা বিজনেসের একটা প্রবলেম, যে এই মডেলে এ দেশের ক্ষতি হচ্ছে, এমন একটা মডেল নিয়ে আসলা বাংলাদেশের হোল ইকোনমি আপসাইড ডাউন, পুরো ভালো হয়ে গেল। অথবা বাংলাদেশের রেলে একটা প্রবলেম, বাংলাদেশের নদী দূষণ, জলবায়ু দূষণ, তুমি এমন একটা জিনিস নিয়ে আসলা, কম খরচে বাংলাদেশের সরকার কি করবে, এই নদী দূষণ অথবা যে কোনো ফিল্ডে চেষ্টা করো, যে কোনো ক্রাইসিসের একটা সলিউশন। এই সলিউশনটা তুমি 750 দিনের সময়, একদিন দুদিন না, 750 দিন সময়। অথবা অলরেডি সলিউশন আছে বাট এগুলো খুব উপকারী না, তুমি একটা নতুন ধরনের একটা টেকনিক নিয়ে আসছো, এই কাজটা 750 দিন তুমি করবা। এটা হচ্ছে গিয়ে ইন জেনারেলি পিএইচডি। এরপরে 750 দিন কাজ, গবেষণার কাজ, আর 300 দিন থাকে হচ্ছে লেখার জন্য। কেউ এটা তো মেহেদী ভাই অন্য দিক থেকে এটা তো এরকম হইতে পারে, জাস্ট ফর এ টাইটেল। There are a lot of people, I think they just do PhD just for the title. But obviously title will come. Why you worry about title? That's why I say, why PhD? Are you just craving for the title? এটা হচ্ছে টাইটেলের চিন্তা আসবে তুমি যখন ক্লাস 5 এ, যেমন আমি ছিলাম ক্লাস 5 এ, যে আমার ক্ষেত্রে আমার যদি নামের আগে থাকতো ডক্টর মেহেদী হাসান, যেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বাট আই থিংক টাইটেল তো উইল কাম। ওকে, বাট টাইটেলের পাশাপাশি পিএইচডি ইজ জব মার্কেট। ইউ উইল বি দা, এখানে অনেক দেশে লাইক ফাইজার আমি জব করেছি। আই থিংক ফাইজার আমাকে সিলেক্ট করার অন্যতম কারণ আমি মনে করি, কারণ আমার ইন্টারভিউ তো ভালো ছিল না, ইন্টারভিউ খুব বেশি ভালো হয় না, আমি মনে করি ওয়ান অফ দ্য রিজন ওয়াজ আই হ্যাড পিএইচডি, আমি বিলিভ করি। ওকে, এবং তারা বলেও দেয় জব ডেসক্রিপশনে, জব রিকোয়ারমেন্টে বলেও দেয় পিএইচডি ইজ প্রিফার্ড, ডিজায়ারেবল। এদেশের জব ডেসক্রিপশন থাকে। সো you could have the title, that's fine, that's sorted. You could be ahead of the job market, and then you could obviously lecturer, teacher, that's fine, that's very common. But most of all, PhD করলে এই যে ব্রেইনের, ওই যে বলে না ব্রেইনের কিছু গিট্টা লাগা থাকে, গিট্টু, এই সব গিট্টু খুলে যায়, বিকজ থিংকিং প্রসেসটা ওয়াইড হয়ে যায়। প্রসেস হোল চেঞ্জ। You can think about 10 years time, 15 years time. For example, if Bangladesh all ministers are PhD, what would happen? Oh my goodness, what would happen? We have such amazing country, young, be energized, people can do hard work, are very kind. বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবার যদি পিএইচডি থাকে, এবং if they use PhD thinking, obviously you could have PhD, বাংলাদেশে অনেক প্রফেসর পিএইচডি আছে, but they don't use it. So যদি তারা ইউজ করতো তাহলে কি করতো, বাংলাদেশের প্রত্যেকটা প্রবলেমে সে রিসার্চ করে 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 সে বের করতো, how amazing would be. So you can contribute to country, and then business. Come to the business. I want to focus on this. If you start a business with a PhD, you will think 10 years time,
what I'm going to do, you will come with amazing proposal, not like আমি কালকে এটা চালের দোকান দিব, ডালের দোকান দিব, এরকম জিনিস না। নো, ওকে চালের দোকানে দিব, বাট আমি এখানে চাল নিয়ে রিসার্চ করব, আমি বাংলাদেশের যে চালের রিসার্চ ইনস্টিটিউট আছে তাদের সাথে কোলাবোরেট করব, কাজ করব, একটা নতুন মার্কেটিং মডেল নিয়ে আসবো। ইউ উইল থিঙ্ক দিস ওয়ে, কোলাবোরেশন, অন্যের সাথে কোলাবোরেশন। ওই জাস্ট আমার কি বলে পাশের রাস্তায় একটা মুদি দোকান আছে, যে সাধারণ চালাই বেচতেছে, তার জীবনে মাথায় আসে নাই যে আচ্ছা আমি কেন একটা চাল বেচতেছি, চালের ভিতরে লাল কালার চাল বেশি, দেখি কেমনে লাল করা যায়, কেমনে ব্লু করা যায়, কেমনে সাদা করা যায়, নাকি রিসার্চ তো এটাই। কেমনে কম চালের ভিতরে একটু ডায়াবেটিস রোগীরা চাল খাইতে পারে না, আচ্ছা এমন একটা চাল যদি বের করা যায় যে ডায়াবেটিস রোগীদের একটু ক্ষতি কম হবে, উপকার হয়, হ্যাঁ ক্ষতি কম হয়। This is PhD. You will come on the idea. So PhD is not for title, it could be for amazing. So it will benefit us in the dunya, and of course if by their research, if there's something happening, good things, definitely people will make dua for them, so it will benefit us in that. Even akhira as well, whoever study religion, like Muslims, those study religion, they will research in a way to find out the answers. That's true. Okay, second question, what are the things needed to be able to apply for PhD? কি জিনিস লাগবে PhD অ্যাপ্লাই করতে? এটা নরমাল তো আপনার মাস্টার্সটা কি ডিস্টিংশন লেভেলে হইতে হবে, নাকি even though if somebody doesn't get the distinction level result, still they can apply for PhD? Result is one of many factors. Okay. হ্যাঁ, result is one of many factors. আমি বলতেছি না যে তুমি ফেল করতে অ্যাপ্লাই করতে পারবে না, of course not. বাট যাদের ভালো রেজাল্ট তো তারা অ্যাপ্লাই করতে পারবেই, যাদের একটু রেজাল্টটা বেশি ভালো না, এই গ্যাপটাকে তুমি বিভিন্ন দিক থেকে কম্পেনসেট করতে পারবা। ওকে, সেগুলো আমরা মেন্টরিং প্যাকেজে হ্যাঁ, তোমার পার্সোনাল যে অ্যাসেসমেন্ট আমরা করব, প্রথমে তোমার কি কি এক্সপেরিয়েন্স আছে আমরা লিস্ট আউট করব, আমরা লিখবো, লিখে তোমার জন্য একটা ইউনিক প্যাকেজ তৈরি করা হবে। ওকে, ইট ভ্যারিজ, বাট জেনারেলি মোটামুটি ভালো রেজাল্ট। ওকে, তারপরে প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স, ওকে, প্রিভিয়াস ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, তুমি কোন কোম্পানির জবও যদি হয় রিলেটেড টু দা রিসার্চ, then can be also useful. And I have mentored several people, alhamdulillah, they are doing postdoc, they are doing postdoc in Switzerland, they are doing PhD in Germany. Okay, so it's a tried and tested model, what I'm saying now. Industry experience, and then some publication, conference presentation, even though that publication might be from Bangladesh, that conference might be in Thailand, might be India, there's no harm. I already guided some people who didn't have enough money. I said, okay, go to Indian conference. Go to Indian conference, try to present something like a poster presentation. Okay. And next time you apply for master, and just এখানে আরেকটা কথা, অনেক সময় বাইরে ডাইরেক্ট পিএইচডি পাওয়া যায় না। ওকে, বাট পিএইচডি করার আগে মাস্টার্স করতে হয়। সো দ্যাটস অ্যানাদার ব্যাচেলর, অফ কোর্স। হ্যাঁ, বাংলাদেশ থেকে সরাসরি সময় পিএইচডি করে না, বাট তোমাকে আমরা মেন্টরিং প্যাকেজের আন্ডারে এমন ভাবে প্রিপেয়ার করব যে তুমি তোমার মাস্টার্সটা এমন ভাবে আমরা ডিজাইন করব যে ইউর মাস্টার্স will direct you towards the PhD এবং will lead you to having PhD offer from several university. আমার আমি যাকে মেন্টরিং করতেছিলাম 2 থেকে 3 ইয়ার্স, সে বাংলাদেশের একটা নরমাল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ, for confidentiality I won't mention the name of the university. Oh, of course, sure. But in the mentoring package I can mention, but this is Facebook live session. সে একটা ভেরি নরমাল ইউনিভার্সিটি, নট ঢাকা ইউনিভার্সিটি, নট একটা নরমাল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া, তাকে মেন্টরিং করছি আমি 3 বছর। প্রথমে মাস্টার্সের জন্য, পরে তার মাস্টার্সটা আমি এমন ভাবে ডিজাইন করছি তাকে বোঝা, অবভিয়াসলি সে কাজ করছে, আমি তো কাজ করি নাই, সে কাজ করছে, ঠিক আছে। সে কুরিয়াতে করছে মাস্টার্স, কুরিয়াতে করে সে পরবর্তীতে 10টা ইউনিভার্সিটি থেকে সে পিএইচডি অফার পাইছে। ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা, অ্যামেজিং, কানাডা, ইউনিভার্সিটি অফ বাসেল, এইভাবে করে করে ওয়ার্ল্ডের উইথিন 100 সে 10টা থেকে পাইছে। সেম ফর্মুলা আমি তাকে যেটা দিয়েছিলাম। মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। সো উই ক্যান ডু দিস। হ্যাঁ, সো এই যে আপনি ফর্মুলাগুলো বলতেছেন ভাইয়া, তো তাহলে সে একটা স্টুডেন্ট কখন থেকে সে when students should start preparing themselves for the PhD, when they should have that sort of mindset and aim? I gave a presentation at the Northern University. I ran a workshop as well when I went to Bangladesh in 2019. 2019 সালে যখন বাংলাদেশে গিয়েছিলাম, স্যাররা আমাকে বলেছে, কারণ আমি অ্যালামনাই একটা টকে কিছু কথা বলি 5 মিনিটে, পরে তারা আমাকে একটা ওয়ার্কশপে ইনভাইট করেছে। ওই ওয়ার্কশপে যে কথা বলি সেম কথা বলবো। আইডিয়াল সময় হচ্ছে
সব সময় তুমি একবার এখন পড়তেছো, যে এখন শুনতেছে তার জন্য এখনই, বাট আমি বলে থাকি যে সেকেন্ড ইয়ার থেকে অনার্স, intermediate honor second year. অনার্স, Okay. হ্যাঁ অনার্সের সেকেন্ড ইয়ার থেকে যে যে কোনো ইভেন হোক বাংলাদেশে হোক বাইরে হোক, সবারই অনার্সের সেকেন্ড ইয়ার থেকে তার ক্যারিয়ার সম্পর্কে ভাবা স্টার্ট করা দরকার, স্পেশালি ফর পিএইচডি। কেন? PhD, okay. আমার যে ফর্মুলাগুলা, এগুলো আমার বলতে বোঝাচ্ছি এগুলো কি সবাই ইউজ করে কমন ফর্মুলা, এগুলো একটু ভেবে চিন্তে কাজে লাগানোর জন্য কিছু সময় লাগে। ওকে ওকে, বাট অ্যাট লিস্ট পিএইচডি অ্যাপ্লাই এর আমি বলে থাকি যে 1 বছর অথবা 2 বছর আগে থেকেও শুরু করলে কিছু জিনিস করা যায়। ওকে, তাহলে আমরা একটা টাইম ফ্রেম পাইলাম যে at least 2 years before they should make a plan. Yeah, I think 2 years is the time, so that but at least 1 year. 1 year এর নিচে হলে, then if you have already those skills, obviously we can like get you PhD. But তুমি যদি তোমার কিছুই নাই, no previous research experience, nothing, 2 years হলে, then we can help you to get those experience. How to get the experience? Okay. How to I know বাংলাদেশে আমাদের এখনো ওই রিসার্চ পরিবেশটা তৈরি হয় নাই, but we can inspire those company as well. Inspire the company. So that would be part of the mentoring package as well. On behalf of you, we will contact the company in Bangladesh, for example, from here to be partner with us. So we can do this. Okay, that's fine. Thank you so much. So arekta jinish hocche, what will be their career path after doing the PhD? What are the things they can think of, as the career path, and is it really going to be achievable, doable with the PhD? Achievable. As I said, আমি গ্রাম থেকে পাস করেছি, গ্রামে অজয়পাড়াগার একটা স্কুল, যে স্কুল খুব ভালো স্কুলও না, ঠিক আছে, এখান থেকে পাস করে যদি ফাইজারের মতো কোম্পানিতে যদি জব করতে পারি, এবং এখন গিলিয়াডে আছি, is one of the top 15 pharmaceutical company in the whole world who discover cancer medicine. So I work on cancer medicine. So it's achievable. And then in my journey, I don't think I'm like kind of super talent. I'm a very normal, ordinary being. Okay. আমাদের যে ফর্মুলাগুলো is not for superhuman, because if you're superhuman, then you don't need mentoring. That's true. If you're a superhuman being, you don't need mentoring. So obviously achievable. So PhD কয়েকটা জিনিস, you can do business, you can do well in business, because your business is going to be unique business, unique startup. Then you can be teacher, like which is very common. And then also you can be consultant. PhD তে করে নিজের think tank দাঁড় করানো যায়, নিজের consultancy firm দাঁড় করানো যায়। সারা ওয়ার্ল্ডে এই যে ব্রিটিশ পিপল, তারা কিভাবে টাকা কামায় কনসালটেন্সির মাধ্যমে, this is their one of the major source of income, consulting. এই দেশে কিন্তু আলু ছাড়া কিছু হয় না, পটেটো ছাড়া কিছু হয় না, কিন্তু মনে হয় কিছুটা গম হয়, গম হ্যাঁ কিছুটা গম হয়, কিন্তু এই গম আলু দিয়ে তো এটা দেশ চলে না, দেশ চলে না, তাদের কনসালটেন্সির মাধ্যমে চলে। আইডিয়া মেহেদী ভাই, তাহলে তারপর হচ্ছে, is it late to think about the PhD? You already mentioned that it's never late to start. I would say if there is an uncle today here, uncle with the age of 50, so recently I have experience. I am currently now mentoring 2 PhD students, not in a science, in a business administration. It's called DBA. Okay, yeah. DBA, okay. So I encourage them first to like doctorate of business administration. Doctor business, yes, that's right. I encourage them to do DBA. I convince them, they started it. We already inshallah talking. I'm guiding them, and their age is like above 40, 45, above 45. Yeah. So it's not too late for PhD. Anyone can from any level can do PhD with the right sort of mentoring. I think there's no age limit. Fine. Okay. My next question, you already answered that even though if somebody have low CGPA or low GPA, still they can compensate other things, being able to make a plan for PhD, right? Yes. So that's fine. Compensate again, it requires personal assessment. যারা আমাদের কাছে আসবে, প্রথম দিনে আমরা তাদেরকে অ্যাসেস করব যে তার কি কি স্ট্রেংথ আছে, কি কি এক্সপেরিয়েন্স। আমরা একবার গল্প ছোটবেলা থেকে পর্যন্ত পুরো গল্প শুনবো, কারণ তোমার কোন দক্ষতা ইন্টারভিউ বোর্ডে কাজে লাগবে, you don't know. I have seen I have done job interviews at least more than 50, like top level job interview. Okay, more than 50. Okay, my next question, Mehdi bhai, you mentioned a couple of times that for the PhD especially,
it's very important to have a research mindset. So how people start having research mindset? Okay, we will tell this in a mentoring package, but today I'd like to give you homework, like whoever watching, homework. The area you live in, আপনি যে এলাকাতে থাকেন ওই এলাকার একটা প্রবলেম বের করেন। আর বাংলাদেশে তো প্রবলেমের অভাব নাই, যে কোনো একটা প্রবলেম, ওকে, বায়ু দূষণ, শব্দ দূষণ, অথবা রোড ময়লাগার, যেটা হোক একটা প্রবলেম বের করেন। এরপরে এই প্রবলেমের উপর একটু লেখাপড়া করেন। ওকে, এই প্রবলেমের উপরে বিভিন্ন দেশে এই প্রবলেম কিভাবে কে কিভাবে সলভ করতেছে, বাজেট কেমন করছে, কি হইছে, প্রবলেম নিয়ে জাস্ট লেখেন, শুধু লিখতে থাকেন। যে মাই এরিয়া হ্যাজ দিস প্রবলেম, someone did this problem to address this solution, current solution, okay, and then what are still missing out, write this down, which is research question. যে আচ্ছা এখনো কোন সমস্যাটা, রোড এখনো পানি লাগিয়ে থাকে, ওকে, কি সমস্যা, ম্যানহোলের কি বলে, ম্যানহোল ইজ ব্লকড, ওকে, ব্লক কেন ব্লক, কি কারণে ব্লক, কোথায় সমস্যা, ফাইন্ড আউট করে কি কি সমস্যা সমাধান আছে, গুগল সার্চ ইট, গুগল, রাইট ইট ডাউন, and then come up with your one solution. আমরা তো মানুষ, আমাদেরকে সলিউশনের কথা বলে অবশ্যই আসবে। আসার পরে তারপরে এই সলিউশনটা, ওকে, এটা একটা সলিউশন, and then write the solution down, write the solution। তারপরে ওই সাবজেক্টের এর উপরে একজন এক্সপার্ট খুঁজে বের করো, এক্সপার্ট খুঁজে বের করো। ইট কুড বি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কুড বি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় কেউ একজন, অথবা ঢাকা সিটি কর্পোরেশনের মানে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা, তার কাছে যাও, তার কাছে যাইয়া না, মানে তার কাছে যাওয়া এই জন্য না যে সেটা সমাধান করবে, জাস্ট সে যে লিখছে এটা ঠিক আছে কিনা, পিয়ার রিভিউ, ওকে। তারপর সে বলবে যে না তোমার এখানে লেখা লাগে এটা গ্যাপ আছে, গ্যাপ থাকার পরে দেন ইউ চেঞ্জ ইট, ওকে, দেন তোমার একটা রিসার্চ পেপার হয়ে গেছে অলরেডি, দিস ইজ রিসার্চ পেপার, দ্যাটস হাউ উই নিড টু স্টার্ট। এই যে করলা, তুমি তার কাছে গেলা, তুমি গুগল সার্চ দিলা, এই কাজটা করার মাধ্যমে ইউ অলরেডি ডেভেলপ আ রিসার্চ মাইন্ডসেট। দিস ইজ হোয়াট, দ্যাটস গুড। আচ্ছা, আরেকটা জিনিস, পিএইচডি করতে গেলে তো অফকোর্স একটা ডিসিপ্লিন, লাইফস্টাইল মেইনটেইন করতে হয়। সো what are the things, what type of lifestyle they should maintain in terms of having a fruitful PhD research? First of all, পিএইচডি করার সময় যে লাইফস্টাইলটা নিয়ে একটু ইলাবোরেটলি বলবেন প্লিজ। লাইফস্টাইলের ক্ষেত্রে ডিসিপ্লিন লাইফস্টাইল হচ্ছে রিটেন ডাউন, একটা মোটামুটি জেনারেল একটা উইকলি প্ল্যান থাকা, রিটেন ডাউন, যে আমি যেহেতু বাইরে যারা আসে তাদের তো কাজ করতে হয়, পার্ট টাইম কাজ করতে হয়, ওকে, আমার পার্ট টাইম কাজ হলো এতটা থেকে এতটা, ওকে, নাম্বার ওয়ান। তারপরে আমার পিএইচডিতে যেতে হবে, ল্যাবে যেতে হবে এতটা থেকে এতটা, ওকে, আর ওই দিন ল্যাবে আমি এই কাজটা করব, ঠিক আছে। তারপরে এই সময় প্ল্যান থাকাটা, একটা মোটামুটি রিটেন প্ল্যান, কারণ কি খুব বেশি হার্ড এন্ড ফিক্স প্ল্যান অনেক সময় কাজ করে না, বাট মোটামুটি রিটেন থাকলে at least you know that you are progressing. Okay. And আর লাইফস্টাইলের মধ্যে আর কি কি? লাইফস্টাইলের ভিতরে obviously you have to take care of your body and the sleep. কারণ ঘুম এমন একটা জিনিস যে অনেকে রাত জেগে একটা দুটা পর্যন্ত ফোনে থাকে, স্পেশালি পিএইচডি করার সময় is highly encouraged not to use social media that much. Because social media আপনি পোস্টগুলো দেখলে যেটা হয়, you act, react, you get depressed, you get sad, you get happy. Obviously some situation like requires going to social media, that's fine, but too much emotional well-being, যেটা আমরা মেন্টরিং প্যাকেজ আমরা গাইড করব, too much emotional হয়ে গেলে পরের দিন গিয়ে যদি তুমি একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করতে চাও, it doesn't work. Because let's say if your mom or dad died yesterday, can you make a research proposal today? It's not going to be possible. No, it's not possible. ঠিক সেম জিনিস, যদি রাতে ঘুম না হয়, সকালে গিয়ে আপনি কিভাবে একটা রিসার্চ পেপার দাঁড় করাবেন? আপনি একটা যে রিসার্চ পেপার পড়বেন, ও পড়াই তো বুঝবেন না সে কি বলতে চাইতেছে, বিকজ you are depressed, you are sleepless, so sleeping is important, and then exercise, ব্যায়াম করা। Okay. মাশাআল্লাহ, ইমাম ভাই অনেক খেলাধুলা করে, so I encourage everyone to follow ইমাম ভাই, he has a good health, better than me. খেলাধুলা করা এক্সারসাইজের ফর্মে, আর হচ্ছে গিয়ে ঘুম, আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সীমিত পরিমাণে খাওয়া। আপনি দুপুরে একবারে ভাত পেট ভরে খাইয়া যদি ল্যাবে যান, ইট ডাজন্ট ওয়ার্ক।
So these are the idea, but obviously mentoring এ যারা আসবেন তাদেরকে আমরা specifically based on your analysis we will guide you, we will write things for you that you do this thing. Okay. And any other lifestyle they should follow? I think these are the general, your health, your emotional well-being, very important, and then the discipline in life. Discipline in life. Thank you very much. We ended up our questions. So as you have gone through a lot of different challenges, so what is your experience like in a one sentence? Like if somebody is planning to do a PhD from UK, those who are already in the UK doing masters or bachelors, you know how difficult it is to maintain like part-time job, full-time job, debt, family, society, 2 jobs at the same time, study, and then making plan for PhD. What would be your like one sentence suggestion for them? Be visionary. Okay. Set high goal and everything will fall into part. Okay. High visionary. I have seen people who are like secretary of these 10 committees doing PhD, publishing papers, and I have an example I will give you, but because of the privacy reason I can't tell his name. He's very good friend. He's a professor now in America. I think he's the best example for and then he's Bangladeshi. Best example that at this young age he's professor. I think he's older, he's younger than me. I think at least 5 years younger than me. 32, 33, and he's already professor. Right. So now it's possible. So it's really possible if you have a vision and drive. These two words আজকে যারা এখানে আছে এবং যারা পরবর্তী রেকর্ডিংটা দেখবে, vision and drive. Vision means you have a plan for 50 years. 50 বছরের একটা আমি পিএইচডি নিয়ে এটা করতে চাই। বিজনেসম্যান, টিচার, অথবা বাংলাদেশে আমি পুরো একটা politician, I am a minister, that's fine. Okay. Vision. And then drive means you are not discouraged by your failure. ব্যর্থতা আমাদেরকে যাতে কখনোই স্টপ না করে। ওকে, মানে লেগে থাকতে হবে। লেগে থাকতে মানে একবারে পুরো ফেভিকলের মতো। ফেভিকল বাংলাদেশে একটা অ্যাড দেয়, হ্যাঁ, মানে পুরো মানে তারা হাতির সাথে টানাটানি করে, একবারে সুপার গ্লু মতো লেগে থাকতে হবে। Okay. Before we finish, now let's talk about our package, Mehdi bhai. We discussed a couple of times to have different types of packages for PhD aiming students, because there are few steps, right? Like preparing for PhD, making application for PhD, choosing the topic, how to face the interview for the PhD, then তারপর হচ্ছে আপনার how to find out the what is called professor. So there are so many different steps. So what are the things will be included in our mentoring package? We are still working on this package. Okay. That to nitty-gritty, but in general sense, my plan is to help, like wherever you are, which country you are from, which background you are from rich family or poor family, doesn't matter. First of all, I want to clarify that anyone and everyone can do PhD with a guided step-by-step process. That's number one. Okay. So having said this, and then from my experience, I know, okay, these are the things are required not only to do PhD, get admit to PhD, complete the PhD, then use your PhD for a greater cause, for your career, for your country, for the humanity at all. Okay. So our mentoring package will be, will include, let's say, different phase. For example, one package could be that, okay, until you get admitted to how to, like, to get you to the PhD. That's one package. Okay, one and package. Then to complete your PhD with ambitious results, with the highly impactful results. So you are basically brilliant PhD. Not only you are doing PhD, you are doing PhD brilliantly. So that's one package during your PhD. And then follow-up mentoring package. Post-PhD. Yeah, follow-up. Okay, you want to be teacher. Okay, how to be a lecturer. By that time, you're already expert, but still, you need mentoring, because we have like several years of experience working in a high top class company. You might not be able to know everything just by Googling. So you need someone's insight.
And sometimes Googling is just a kind of English text. But when we mentor you, we'll give you example from life. We'll customize advice for your life, unique. Okay. So these three phase I can think of now, and then now you can kind of opt in for mentoring package like PhD admission, PhD conducting PhD, and then after PhD career development. Career development. Okay. Obviously, you people need to go kind of step-by-step process. But if there are any viewers now, you're currently doing PhD, let's say your first year, we will make you second and third, fourth year excellent. If you are second year, our mentoring package will include things that your third year will be fantastic. Third year, fantastic. Your writing skills will be fantastic. Your career development. If you have done PhD and then you want our mentoring package, we have the post PhD career development. How can do you postdoc? How can you go to top level companies, regardless of science, business, commerce? So our mentoring package, we are trying to do a comprehensive mentoring package, which I haven't seen yet on the internet. I think this is our plan, long-term plan. Obviously, it depends on our kind of clients, PhD applicants, and then PhD holders. Right. তো আমাদের অনেক দর্শক আসলে জয়েন করেছে মাশাআল্লাহ, যারাই কষ্ট করে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, I'd like to gratitude, is heartfelt gratitude to you guys যে আপনারা কষ্ট করে দেখছেন। কাইন্ডলি শেয়ার করে দিলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি তারাও বেনিফিটেড হইতে পারবে আর কি। রাইট, মেহেদী ভাই, আমাদের পিএইচডি প্রোগ্রাম নিয়ে তো আমরা বললাম। নাও I'd like to ask you what how important it is to have a mentor for any ambition. Like if somebody wants to do a master's from abroad, you already mentioned for the PhD, but even if it is for a master's or bachelor, because in Bangladesh they don't have that much knowledge, they might not have like that much resources. So why it is so important to have a mentor or someone behind them who can pick their call at any time and give them solution straight away? Why it is so important? Just for one reason, to get the best out, to get the best out of you. You know, as a human being, we have potentials. We have many things unseen by yourself, unknown by yourself. Only someone else can see that, and that's called leadership. So I run a career youth club. Okay. I am also involving youth club as well. You know, since like in the UK, in Bangladesh as well. I have worked with hundreds of students, like, you know, they are vision missionary. The reason is they are not doing well. It's just because they have underestimated themselves. তারা তাদের নিজেদের মূল্যই বুঝে নাই। তুমি মাস্টার্স করতে আসলা, নিজের বুদ্ধিতে আসলা, আইসা কইরা গেলা উইথ এ লিমিটেড ভিউ, সীমাবদ্ধ ধারণা মাস্টার সম্পর্কে। কি আমি যাব, কোন রকমের অ্যাসাইনমেন্ট দিব, পার্ট টাইম জব করে ভালো টাকা কামাবো, এই যে ভুলগুলো, এগুলো তোমাকে পরামর্শ দেওয়ার জন্য তোমার মা বাবা পরামর্শ দিলে তুমি শুনবা না কেন? তোমার মা বাবা তো এই দেশে নাই। So you need someone who has done this journey, who is in a high level, from a very kind of rural level, gone to high level. So when people see someone on their level have achieved many things, they get inspired. That's true. They started to think, তারা চিন্তা করতে শুরু করে, আচ্ছা তাহলে তো আমার দ্বারা পসিবল। If Mehdi bhai can do this, তাহলে আমিও তো পারবো। কারণ মেহেদী ভাই তো আসলে আমার চেয়ে দুর্বল ছিল, to be honest. The reason I asked you this question, we see so many different students, they always think like, okay, why do I need to get in touch with an agent? I can do a research, I can make an application straight away. It's very simple. All the informations are given in the website, but they don't know actually which university are giving what other things like invaluable. সো তারা যেটা মনে করে যে আমি যদি এজেন্টের কাছে যাই বা কোনো মেন্টরের কাছে যাই, সেক্ষেত্রে হয়তো আমি লিমিটেড হয়ে যাচ্ছি। But on the other hand, there is vice versa. On the other hand, people are thinking like, okay, আমার এত কষ্ট করে রিসার্চ করতে হচ্ছে না, সো আমি যদি if I find someone who has previous experience and related knowledge, he can help me and guide me straight away. So there are different opinions, but যারা হচ্ছে এই যে যারা বলে যে মেন্টরিং এর কাছে আসলে সে আমাকে হাতে মুখে খাওয়াই দিচ্ছে, না, আমাদের মেন্টরিং প্যাকেজ এটা না। আমাদের মেন্টরিং প্যাকেজ তোমাকে এম্পাওয়ার করবে, তোমাদেরকে এম্পাওয়ার করবে, তুমিও যাতে এরকম আরেকজনকে মেন্টর করতে পারো। সো
we are creating leaders. We are showing you how to catch fish. মাছ কিভাবে ধরতে হয় এটা শিখাচ্ছি, তোমাকে মাছ খাওয়াচ্ছি না। তো এই ভুল ধারণা অনেকের আছে যে আমি আরেকজনের কাছে গেলে তো উনি আমাকে বলে দিবে, তাই আমি কি শিখলাম? নো, তোমার হোমওয়ার্ক থাকবে। তুমি মনে করিও না তুমি আমাদের মেন্টরিং প্যাকেজ নিলা আর আমরা সব তোমাকে লিখে দিব না। আমি আগে বলে দিব, দ্যাটস ট্রু। নো, তোমাকে পুরো লাইফের জন্য এম্পাওয়ার করা। সো ইউ ক্যান ডু ওয়েল ইন এনিথিং, বিজনেস, জব, if you have your own company, if you want to be a leader anywhere, politician, you can be a good politician as well. এক্স্যাক্টলি। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল ইউজ করি সবসময় আমাদের স্টুডেন্টদের সাথে আর কি। যেমন সচিন তেন্ডুলকার, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বাট স্টিল হি ইউজ টু হ্যাভ এ মেন্টর, এন্ড দ্যাট মেন্টর নেভার বিন আ গুড ব্যাটসম্যান। সাকিব আল হাসান, নাম্বার 1 অলরাউন্ডার, and he need a mentor, the mentor who never been in any number. এটা সবচেয়ে ছোট এক্সাম্পল আমি বলি আপনাকে। যেমন আমরা যখন ফুটবল খেলা দেখি, আমরা মেসির মতো খেলতে পারি না, কিন্তু মেসি কোনো ভুল করলে এটা ধরতে পারি আমরা। দ্যাটস ট্রু। ঠিক আছে? সো তোমার মেন্টর ধরা এই জন্যই যে তোমার ভিতরে পটেনশিয়াল কি আছে এইটা মেন্টররা দেখতে পারে, বিকজ মেন্টর হ্যাজ ডাইভার্স এক্সপেরিয়েন্স। এখন তুমি যদি বলো যে আচ্ছা আমি গুগলে যাব, গুগলে যাও আর ফাইজারের কাজ করে কি কথা? ইটস নট সেম। গুগলে যাও ফাইজার যাওয়ার কথা না। আমরা যারা জব করে আসছি, হ্যাঁ, এটার সাথে গুগলে মিলে লাভ না। গুগল ইজ লাইক ওয়ার্ড, রিটেন ওয়ার্ড which doesn't have kind of realistic experience, যেটা তোমার সাথে নাও মিলতে পারে। এটা জেনারেল টেক্সট ইজ good for searching, so there's no harm, you can always learn from Google, but তোমার লাইফের জন্য ইউনিক অ্যাডভাইস তো গুগল দিতে পারবে না। তোমার লাইফের জন্য ইউনিক দিতে পারবে হচ্ছে কি অন্যজন যার তোমার সাথে মিল আছে। তো সেজন্য মেন্টরটা থাকা দরকার। আমি জানি এটা অনেকে খুব বার্ডেন মনে করে যে ভাই সারা জীবনেও শুনি না যে মেন্টর নিয়োগ করতে হয়, এটা আবার ওনারা কি বলতেছে। এটার জন্যই বলতেছি কারণ তোমাদের যে পটেনশিয়াল, তোমরা দেখো ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত তোমার মা বাবা তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। তাহলে এই লক্ষ টাকাগুলোর সাথে আর কিছু লক্ষ টাকা দিলে যদি তোমার পুরো টাকাটা যদি মাল্টিপ্লাই হয় 10 টাইমস, দিস ইজ আ বিজনেসম্যান থিঙ্কিং। বিজনেসম্যান অলওয়েজ থিঙ্ক আমি এত কষ্ট করে জায়গাটা কিনলাম, সুন্দর করলাম, এখন যদি তুমি বিল্ডিং না বানাও তাহলে জায়গাটা কিনে কি লাভ হলো? ইউজলেস। তো এই জন্য মেহেদি ভাই অলরেডি আমাদের প্ল্যান ছিল 1 আওয়ার প্রোগ্রাম করায়, উই অলরেডি ক্রসড আওয়ার টাইম লিমিট। There are some comments we can read to inspire others. Yes, of course. I'll go through. So we're gonna finish in few minutes, inshallah. So it won't be too late. So there are so many different comments. Arif Chaudhary was saying amazing initiative. Sonia Akhtar saying informative. Monzil Awakar Himel, most awaited sessions. Arafat Mozumdar, he commented some hearts. Nakib Afindi, very informative. Louisa Chaudhary, she was just thumbs up. She has given a thumbs up. Highly recommended for PhD respective students, prospective. Then Keadev saying very informative. The way Bhaiya explaining everything with an example, highly appreciate. Anwar Zahid, nice to hear you after an ages, Bhai. Sonia Akhtar, he is an inspiring example himself. Mashallah, there are so many different comments. Thank you all for making those comments. And before we finish, I'd like to share a few things. আমরা এখন হচ্ছে আপকামিং ইনটেক হচ্ছে আমাদের মে ইনটেকে যারা তোমরা প্ল্যান করতেছো যে ইউকে অথবা আমরা জানো যে অলরেডি 7-8টা দেশ নিয়ে কাজ করতেছি। সো সবগুলোর জন্য মে ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। মোস্ট প্রবাবলি জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে। তো যারা মে ইনটেকের জন্য প্ল্যান করতেছো তারা এখনই যোগাযোগ করো। Before end of the week of January we have to complete the application. আর যারা এখনো আইএলটিএস করো নাই বা যারা অন প্রসেসে আছো যে সেপ্টেম্বর নিয়ে প্ল্যান করতেছো, সেপ্টেম্বরের জন্যও কিন্তু অলরেডি কিছু অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল অলরেডি ওপেন আছে। সো তোমরা যারা এখনই প্ল্যান করতেছো যে ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ টু আর্লি, it's always better to make application in the early stage. MD Mufradin is saying university admission test নিয়ে কিছু বলেন। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ভাইয়া এটা কি তুমি ইউকে নিয়ে জানতে চাচ্ছ না অন্য কোনো দেশ? ইউকে নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে
ইউনিভার্সিটিতে some university, not all, some university has a opportunity to allow international students to attend an internal test. ওই ইন্টারনাল টেস্টের মাধ্যমে হচ্ছে যাদের স্পিকিং অ্যাবিলিটি ভালো, যাদের ইংলিশের বেসিক ভালো, যারা হয়তো সময়ের কারণে আইএলটিএসটা দিতে পারতেছে না, তাদের জন্য তারা এটা অর্গানাইজ করে থাকেন। আর সেই ইন্টারনাল টেস্টে তুমি যদি ভালো করতে পারো, মোটামুটি B2 প্লাস লেভেলের যদি স্কোর যদি অ্যাচিভ করতে পারো, দেন দে উইল অফার ইউ অ্যান্ড ইউ ক্যান প্রসিড ইউর অ্যাডমিশন। দ্যাটস অল। And if you want to know more, please inbox us. Inshallah, we will contact you. আর দ্যাটস অল। আর আমাদের পিএইচডি নিয়ে তোমরা যারা আজকের এই লেকচারটা শুনেছো, আজকের এই ডিসকাশনটা শুনেছো, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট, লিভ ইউর কোয়েশ্চেনস ইন দ্য কমেন্ট বক্স। আর তোমরা যদি তোমরা হতে পারো অথবা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তাদের মধ্যেও কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ, আমার পিএইচডির জন্য একজন ভালো মেন্টর দরকার, সেক্ষেত্রে তার ফুল জার্নি নিয়ে আমরা তাকে হেল্প করব। এটার জন্য হচ্ছে আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওই ফর্মটা ফিল আপ করলেই আমরা তোমাদের সাথে যোগাযোগ করব, মানে এক্সপেক্টেড ক্যান্ডিডেট যারা, তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা একটা ফ্রি ওয়েবিনার করব ইনশাল্লাহ। ফ্রি ওয়েবিনারের টাইম আমরা তাদেরকে স্পেশালি ইনবক্সে জানিয়ে দিব। ওই ওয়েবিনারের পর থেকে হচ্ছে যারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড থাকবে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা প্ল্যান সেট করব যে আসলে আমরা তাদেরকে কিভাবে গাইড করব। মোহাম্মদ কামরুজ্জামান বলতেছে, গো হেড মেহেদি ভাই, ভেরি গুড ইনিশিয়েটিভ, মাশাআল্লাহ। So Mehdi bhai, before we finish, if you would like to say anything within 30 seconds, please. আমি বলতে চাই সবাইকে যে মেন্টরিং, এই বাহিরের যত হাইলি সাকসেসফুল পিপল আছে, হ্যাঁ, সবাই তারা এই টাকা খরচ করে মেন্টর নিয়োগ করে। হ্যাঁ, আমরা এখানে আমরা জানি বাংলাদেশের যে মানুষদের অবস্থা সব জানি, আমরা ওইভাবে কেটার করব। আমাদের অফার থেকে কেউই যাবে না, আমাদের অফারটা হবে মানে সার্টেন থাকবে, এবং উইল কেটার ফর দ্য পিপল হুইচ don't have the capacity to pay all the money. There will be, because at the end of the day আমাদের একটা রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্স আমরা চাচ্ছি। হ্যাঁ, যেটা আর কি। তো এটাই বলবো যে তোমার যে ধরনের হেল্প লাগে, ইভেন তুমি নিজে বলতে পারো যে আচ্ছা আমি তো পিএইচডি না মাস্টার্সও না, আমি জাস্ট লাইফ একটা মেন্টরিং চাই, লাইক হাউ টু বি ভিশনারি এভরিথিং, ইউ নো, or how to be productive, okay, it could be the like little session. So আমরা মাত্র কাজ শুরু করেছি, শুরু করার পরে আমরা চেষ্টা করব ডিফারেন্ট প্যাকেজ নিয়ে আসতে, যাতে করে সবাইকে কেটার করা যায়, এবং যাতে করে এমন না হয় যে ওয়ান চাঙ্ক অনেক টাকা হয়ে যায়, এটা আর কি। তো ফিনিশ হচ্ছে, শেষ কথা হচ্ছে এটা যে মেন্টরিং ইটসেলফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ইটস নট আমরা আমাদের নিজেদেরকে সেল করতে চাচ্ছি না। হ্যাঁ, আজকে যেটা বলেছি আর কি, তোমরা নিজেরা ভাবো, দেখো নিজেরা ভেবে যদি তুমি মনে করো যে হ্যাঁ, যে এখানে ভাইয়েরা আসলেই তারা বলতেছে যে আমার সারা লাইফে যে টাকা খরচ হলো, এটা যদি আরো কিছু টাকার জন্য যদি সব টাকাই যদি মাল্টিপ্লাই হয়, তাহলে তো গুড বিজনেস। এটাই বলবো যে, আর তোমরা যেখানে আছো না কেন, যে পরিস্থিতি আছো না কেন, হোপ ইজ অলওয়েজ দেয়ার। সো লেটস remake the hope. Let's remake the hope. Mashallah. Thank you so much, Mehdi bhai. Thank you all the audience, all the viewers, whoever watching our live session and will be watching our live session later on. I thank you all. And yes, from the discussion that I learned, you have to think big, and if you think small, then it won't happen. So think big, try your level best, and rest leave it to Allah subhanahu wa ta'ala, because he make sure your sustenance, so just leave it to him. আর অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো টপিক নিয়ে আমরা চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।